নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফুল প্রথমবার ফুটে যাওয়ার পর বোগেনভেলিয়ার পরিচর্যা কী হবে তা নিয়ে। বন্ধুরা, ফার্স্ট ফ্ল্যাশে কিন্তু বোগেনভেলিয়ার প্রায় ফুল দেওয়া শেষ হয়ে গেছে। এইবারে যেহেতু শীতকাল চলছে, আমরা কিন্তু বোগেনভেলিয়া গাছকে বাড়তে দেব না, আমরা কিন্তু এই গাছটা থেকে আরও ফুল নেব। তো কি করলে আমরা আবার গাছটা থেকে ভরে ফুল পাবো, সেইটা নিয়ে আজকে আলোচনা। দেখো বন্ধুরা, বোগেনভেলিয়ার অনেক জায়গাতেই হয় যে আমার কাছে এই একটা ভ্যারাইটি আছে, এই একটা ভ্যারাইটি আছে। তো ফুল শেষ হয়ে যাওয়ার পর এই দেখলে বুঝতে পারবে, এই যে দেখো শুকনো যে ডাঁটি এগুলো থাকছে। তো এরপর যখন গাছটা আবার এই বরাবর বাড়তে স্টার্ট করবে এবং তারপর যখন কুড়ি আসবে, তখন কিন্তু ফুলের পরিমাণ আমরা অনেকটাই কম পাবো। তো আমাদের তাহলে এই মুহূর্তে প্রথম করণীয় কর্তব্য কী? আমরা যখন দেখব যে গাছের বেশিরভাগ ফুল ফুটে গেছে, তখন কিন্তু আমরা বাকি ফুলগুলো কবে ঝরবে সেই মায়াতে না থেকে প্রথম কাজ হবে আমাদের এরম একটা কাঁচি নিতে হবে, নিয়ে পিঞ্চিং করতে হবে। যেমন এই ফুলগুলোর মধ্যে দেখো, এই ফুলটা কিন্তু সবে ফুটবে করছে, এটা কিন্তু এখনও কুড়ি অবস্থায় আছে। আর এই ফুলটা কিন্তু আমার অনেক দিন আগে ফুটেছে। আমি কিন্তু এটা একদমই দেখব না যে এই ফুলটা ঝরুক, এই ফুলটা ফুটুক, তারপর আমি পিঞ্চিং করব। আমাদের যখন দেখব যে এই রকম পুরনো ডালে মোটামুটি আমার এই ফুলটার ভ্যারাইটিটা দেখলে বুঝতে পারবে, এই রকম একটা মোটামুটি ডাটি টাইপের বেরোয়। তো এরম একটা ব্রাঞ্চে মোটামুটি অনেকগুলো করে কুড়ি আসে, তার মধ্যে একটা আগে ফোটে, তারপর কিছুটা একটু পরে ফোটে, তারপর আরও কিছুটা পরে ফোটে। তো আমি এই ক্ষেত্রে কি করব, যে এইভাবে ডাটিটা ধরবো, আর একটা ফুল ফোটা বাকি আছে বলে মায়া না করে একদম গোড়া থেকে ফুলগুলো এইভাবে কেটে দেব। এইভাবে জাস্ট ধরে কেটে দেব। এটা কেন কাটবো না, এইভাবে যত আমরা অটোমেটিক কেটে দেব, তারপর যখন গাছটাকে পিঞ্চিং করব, তো গাছটা সেক্ষেত্রে অনেক বুশি হবে, এবং যত বুশি হবে এবং নিউ ব্রাঞ্চ বেরোবে, ও কিন্তু তখন নতুন কলি নিয়ে আবার বেরোবে, মানে ফুলের কুঁড়ি নিয়ে বেরোবে। আমি আমার এই গাছটার ক্ষেত্রেও যদি দেখি, এই ভ্যারাইটিটা অনেকের পরিচিত ভ্যারাইটি, এটা খুব কম যত্নে মোটামুটি প্রচুর ফুল দেয়। তো এই ক্ষেত্রেও কি করব, যে বেশিরভাগ ডালেই কিন্তু আমার ফুল ফুটে গেছে। যেমন আমি এই ডালটার ক্ষেত্রে দেখাচ্ছি, এই ডালটার ক্ষেত্রে দেখো, এই দেখো ফুল মোটামুটি ফুটে গেছে। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু এরম জায়গা থেকে এটাকে পিঞ্চিং করে দেব। আমি একদমই দেখব না যে এই রকম ও নতুন ব্রাঞ্চ বের করবে আবার, তো তারপরে আবার এইভাবে নতুন কুড়ি বের করবে। আমি যেহেতু এখানটায় পিঞ্চিং করে দিলাম, এই জায়গাটা আমি যেহেতু পিঞ্চিং করে দিলাম, তো ও এখান থেকে আবার ব্রাঞ্চ বের করা স্টার্ট করবে। দেখো, দেখলে বুঝতে পারবে, আমি জানি না ক্যামেরায় ঠিকঠাক আসছে কিনা। এই দেখো, এই জায়গাটা থেকে অনেক ব্রাঞ্চ বেরোনো স্টার্ট হবে। এখান থেকে যখন ব্রাঞ্চ বেরোবে, ও একটু একটু করে ব্রাঞ্চ বেরোবে, পাতার সাথে ফুলের কুঁড়ি নিয়ে তবে বেরোবে, আর গাছটা বুশিয়ে হবে। এটা তো গেল, এই ডালটায় আমার কুঁড়ি ছিল না, আমি সেই অবস্থায় পিঞ্চিং করলাম। তো যেই ডালটা এখনও, এই যেমন এই ডালটায় দেখো, এটাই কিন্তু এখনও 3টে ফুল ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু আমার অনেক দিন ফুটেছে, এবং শেষের দিকের ফুল বলে সাইজ অনেকটা ছোট হয়ে গেছে। এগুলোকেও কিন্তু আমরা এইভাবে পিঞ্চিং করতে থাকবো। গোটা গাছটা এইভাবে আমরা পিঞ্চিং করে একটা গোল শেপ দেব। মোটামুটি যত ফুলের এরকম নতুন কি বলে এটাকে, অগ্রপ্রান্তের দিকে এই যে নতুন কুঁড়িগুলো আছে, এগুলো মোটামুটি আমরা পিঞ্চিং করতে থাকবো, এবং এমন জায়গা থেকে পিঞ্চিং করব, দেখবো ওর নিচ থেকে যেমন এই ডালটা দেখো, এই জায়গায় ফুলটা কিন্তু ফুটে গেছে। এটাকে আমি যদি এইখান থেকে পিঞ্চিং করে দিই, দেখো এই জায়গা থেকে কিন্তু ও আবার নতুন ব্রাঞ্চ বের করতে পারবে। ফলে গোটা গাছটা আরও ঘন সন্নিবিষ্টভাবে ব্রাঞ্চ বের করবে, এবং তাতে আরও নতুন নতুন ফুল আসবে। তো আমি গোটাটা পিঞ্চিং করা কমপ্লিট করছি। তো বন্ধুরা, আমি প্রায় গোটা গাছটাই পিঞ্চিং করে দিয়েছি। এই রকম ছোট ছোট যেগুলো ফুল আসছে, এরকম দুটো একটা ব্রাঞ্চ ছাড়া মোটামুটি গোটা গাছটাই কিন্তু আমার পিঞ্চিং করা হয়ে গেছে। এই গাছটার ক্ষেত্রেও তাই, আমি বেশিরভাগ ফুলই কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এই রকম দু একটা আমি ফুল রেখেছি যেগুলো জাস্ট ফুটছে, তো সেরকম দু একটা রেখে বাকি মোটামুটি সবগুলোই আমি পিঞ্চিং করে দিয়েছি। তো ব্রাঞ্চ কিভাবে পিঞ্চিং করব, এটা কিন্তু কেউ কাউকে শেখাতে পারে না। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ পিঞ্চিং করে। কেউ ধরো ছাতার মতো স্টাইল পিঞ্চিং করে, আবার কেউ হয়তো আমার মতো একটা এই রকম রাউন্ড শেপ দিতে চায়।
তো রাউন্ড শেপ যারা দেবে তারা কিন্তু সেইভাবে পিঞ্চিং করবে। মোটামুটি এই সময়ের পিঞ্চিংয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই পুরনো ফুল যেগুলো হয়ে গেছে সেরকম একটু জায়গা রেখে আমরা পিঞ্চিং করে দেবো, সেই জায়গা রেখে ওইটুকু জায়গা বাদ দিয়ে, মানে ধরো এইরকম জায়গায় ফুলটা হয়ে গেছে এই জায়গা থেকে বাদ দিয়ে দেবো। এবার বুগেনভেলিয়ার তো বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আর বিভিন্ন রকমভাবে ফুল আসে, কোনোটা হয়তো প্রত্যেকটা পাতার এই রকম জায়গা থেকে একটা করে হয়তো স্টিক বেরোলো এবং প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে ফুল হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটি থাকে। তো সেই বুঝে আমরা পিঞ্চিং করব। পিঞ্চিং করার সাথে সাথে ইম্পর্ট্যান্ট টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে খাওয়ার দেওয়া। এটা হচ্ছে আমার একটা 8 ইঞ্চির মতো টব, 8 বা 10 ইঞ্চির জন্য আমি খাবারটা বলছি। যাদের কাছে জৈব সার থাকবে, যারা জৈব সার দেবে তারা কিন্তু পিঞ্চিং করার মোটামুটি দিন 5-6 আগে খাবারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ জৈব সার ফার্টিলাইজ হতে মোটামুটি সময় লাগে। আমি দিচ্ছি এই সময় কিন্তু গাছে কোনো রকম নাইট্রোজেনাস ফুড দেব না। আমি যদি এই সময় গাছে নাইট্রোজেন দিই গাছ কিন্তু তত্তরিয়ে বাড়বে, গাছে আমরা শুধু পাতা দেখতে পাবো, কোনো রকমের ফুল দেখতে পাবো না। তাই আমি করেছি এইখানে 8 ইঞ্চি টবের জন্য এই যে আইসক্রিম খাওয়ার চামচ দেখছো এর অলমোস্ট 3 চামচ, বা আমরা নর্মাল যে চামচে ভাত খাই তার হাফ চামচ পটাশ নিয়েছি আর জাস্ট কয়েকটা দানা ডিএপি নিয়েছি। আমি এই দুটোকে এখন একসাথে মেশাবো। এই দুটোকে একসাথে মিশিয়ে এর থেকে আমি কিছুটা পরিমাণ, মানে এই ধরো এই এতটা মতো পরিমাণ নেব, নিয়ে গাছের গোড়ায় এই রকম ধারের দিক করে মাটিটা জাস্ট খুশে সারটা দিয়ে দেব। এই সময় কিন্তু খাবারটা দেওয়া আমাদের খুবই বাধ্যতামূলক, কারণ এই সময় আমরা পটাশ না দিলে খাবার পাবো না। অনেকে লাল পটাশ দিতে চাও না, কারণ তারা মাটিটাকে বারবার রিইউজ করো, বাগানের জন্য এক্সট্রা মাটি বারবার জোগাড় করতে পারো না, তারা সেক্ষেত্রে অবশ্যই সাদা পটাশ দেবে। আমার কাছে এই মুহূর্তে সাদা পটাশ অ্যাভেলেবেল নেই, তাই আমি লাল পটাশ দিচ্ছি। ছাদ বাগানিদের জন্য সাদা পটাশটা সবথেকে বেটার অপশন। যারা জৈব সার দেবে তারা কিভাবে দেবে না, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ হাড় গুঁড়ো বলতে কোন চামচে দেবে না, আমরা যে চামচে ভাত খাই বা অন্য কিছু স্যুপ খাই সেই ধরনের যে চামচ, মানে একটা স্ট্যান্ডার্ড চামচ যেটাকে আমরা অলমোস্ট টেবিল চামচ বলে থাকি, সেই চামচের 1 চামচ হাড় গুঁড়ো নেবে এবং ওই চামচের তোমরা চেষ্টা করবে 2 চামচ কলার খোসার গুঁড়ো দেওয়ার। তোমরা যদি কলার খোসার গুঁড়ো 1 মুঠো পর্যন্ত দাও তাতেও কোনো ক্ষতি নেই, যেহেতু জৈব সার খুব একটা সমস্যা করবে না। আচ্ছা, হাড় গুঁড়োর ক্ষেত্রে তোমরা মাঝারি দানার হাড় গুঁড়ো অবশ্যই দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে গাছের যেহেতু কুইক ইনটেক করার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে একদম যে বনের ডাস্ট পাওয়া যায় সেই ডাস্টটা দিতে পারলে সব থেকে ভালো হয়। ডাস্ট না পেলেও কোনো ক্ষতি নেই, তোমরা কিন্তু মাঝারি দানার হাড় গুঁড়োটা দিতে পারো। আর পটাশ হিসেবে কলার খোসার গুঁড়ো এটা দিতে পারো। এর সাথে আমরা যেটা দিতে পারি রাসায়নিক সার, আমি যেমন গাছের গোড়ায় বললাম সেইভাবে তোমরা দিতে পারো, আর জৈব সারও আমি যেভাবে বললাম সেভাবেও তোমরা দিতে পারো। এই দুটো সারের সাথেই আমি আরও একটাভাবে সার দিতে পারি। এটা যাদের কাছে পকেট মানি সাবমিট করবে বা যাদের কাছে সেই সময়টা থাকবে একমাত্র তারাই করো। সেটা হচ্ছে যে এই সময় যেহেতু গাছে নাইট্রোজেন আমরা বেশি পরিমাণে দেব না, ফসফরাস এবং পটাশের পরিমাণটাই গাছে আমরা বেশি রাখবো। এনপিকে 0-52-34 এই যে এনপিকে রেশিওটা আছে, যেটাতে নাইট্রোজেন নেই, শুধুমাত্র ফসফরাস আর পটাশিয়াম আছে, এইটা আমরা ফলিওর স্প্রে হিসেবেও দিতে পারি বা গাছের গোড়াতেও দিতে পারি। যারা রাসায়নিক সার গাছের গোড়ায় ইউজ করবে তারা কিন্তু এনপিকের যে এই রেশিওটা বললাম এটা গাছের গোড়ায় ইউজ করবে না, তারা শুধুমাত্র স্প্রে হিসেবেই দিতে পারো। যারা জৈব সার গাছের গোড়ায় ব্যবহার করেছো তারা যদি চাও এই এনপিকেটা গাছের গোড়ায় ইউজ করা অর্থাৎ মাটিতে দেওয়ার, তারা কিন্তু দিতে পারো। অনেকে থাকো জৈব রাসায়নিক দুটো ইউজ করো, তাদের ক্ষেত্রে বললাম। আচ্ছা, এই এনপিকেটা আমরা কিভাবে ব্যবহার করব। 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন করে স্প্রে করতে পারি। 1 গ্রাম কী করে মাপবো, যাদের কাছে 1 গ্রাম মাপার কোনো ইনস্ট্রুমেন্ট নেই তারা কিন্তু এই রকম ছোট একটা স্পুন নেবে, এই স্পুনের 1 স্পুন নিলেই মোটামুটি 1 গ্রাম পরিমাণ মাপা হয়ে যায়। এবার এটা আমরা প্রয়োগ কখন করব। আমরা এটা প্রয়োগ করব কিন্তু গাছে মোটামুটি ভোরবেলা বলতে এখন যেহেতু শীতকাল আমরা কিন্তু 8টা 8:30 পর্যন্ত স্প্রে করতে পারি।
যাদের কাছে স্টিকার আছে তারা স্টিকার সহ স্প্রে করবে, যাদের কাছে স্টিকার নেই তারা উইদাউট স্টিকারেই স্প্রে করবে, কোনো সমস্যা নেই। আর যারা গাছের গোড়ায় দিতে চাও তারাও কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন করে এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে পারো। সেক্ষেত্রে কতটা পরিমাণ দেবে, এমন পরিমাণ দেবে যে জলটা যেন বেরিয়ে ড্রেন আউট হয়ে নষ্ট না হয়। তবে এক্ষেত্রে গাছের গোড়ায় দেওয়ার থেকেও গাছের পাতায় স্প্রে করা তুলনামূলক বেশি বেটার, কারণ আমরা জানি বোগেনভিলিয়াতে আমরা যত কম জল দেব ও কিন্তু তত বেটার পারফর্ম করে বা ফুল তত বেশি দেয়, যেহেতু এটা রুক্ষ শুষ্ক এরিয়ার গাছ। তো সেক্ষেত্রে আমরা যখন সপ্তাহে 2 দিন করে ওই সারটা জল হিসেবে গাছের গোড়ায় দেবো এবং তারপর যখন জল দেব মাটিটা কিন্তু ভেজা ভেজা থাকবে, সেক্ষেত্রে কিন্তু গাছের নতুন পাতা বেরিয়ে যাওয়ার খুব বেশি চান্স থাকে। তাই আমি বলবো যে যাদের সময় হবে তারা প্লিজ এটাকে স্প্রে হিসেবে ইউজ করো। আদারওয়াইজ যারা স্প্রে হিসেবে ইউজ করতে পারবে না বা সকালে সময় পাও না তারা গাছের গোড়ায় দিও। এইটা হলো খাওয়ারের ব্যাপারটা। কীটনাশক কিন্তু এই সময় খুব একটা প্রয়োজন হয় না, আমি দেখেছি। আমি তাও ডাইমেথার্ড 30% এই কম্পোজিশনের যে বিষ আছে টাফগর, রোগর প্লাস, সেটা আমি মাসে 1 দিন 1 লিটার জলে 30 ফোঁটা গুলে সব গাছে যখন দিই এটাতেও দিই। যাদের মনে হবে যে না পোকার আক্রমণ হয়তো হলেও হতে পারে, প্লাস জৈব পদ্ধতিতে বাগান করছো, তারা কিন্তু নিম অয়েলও স্প্রে করতে পারো, আর না করলেও খুব একটা প্রবলেম হয় না। ফাঙ্গাসের অ্যাটাক প্রিভেন্ট করার জন্য আমি কিন্তু মাসে 1 দিন করে এখন সাফ যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে বিকেলবেলা স্প্রে করি। এটা মোটামুটি গেল এখন ডেলি কেয়ার বা ডেলি রুটিন। এরপর যেটা আমাদের মেন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই সময় কিন্তু গাছের পাতার পেছনের দিকে এই ধরনের স্পট পড়ে যায়। আমি জানি না ঠিকঠাক ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই স্পটগুলো প্রচুর পড়ে যায়। এটা দেখে আমরা অনেক সময় ভাবি হয়তো সাদা মাছির অ্যাটাক হচ্ছে বা কোনো পোকার উপদ্রব হচ্ছে, এটা কিন্তু না, এটা পুরোটাই হয়তো কুয়াশার জন্য। তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি, গাছটায় কিন্তু ফোর্সফুলি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জল স্প্রে করতে হবে এবং আমরা চেষ্টা করব পাতার তলার দিক থেকে জল স্প্রে করার। জলটা ভালো করে স্প্রে করব এবং গোটা গাছটাকে স্নান করিয়ে দেবো। আর খাওয়ার আমি দিলাম, এই মাটিটা দেখো ভিজে ভিজে আছে তাই এটাই আমি আর জল দিলাম না। মাটি যদি এরকম ভিজে ভিজে না থাকে তোমরা সার প্রয়োগের আগের দিন বা তার আগের দিন একটু জল দিয়ে নেবে। তারপরেও যদি দেখো মাটিটা এরকম ভেজে ভেজে আছে তাহলে আর জল দেওয়ার দরকার নেই, ভেজা ভেজা না থাকলে একটু জল দিয়ে নেবে। এই সময় কিন্তু গাছে খুব একটা বেশি আমরা জল দেবো না, জল যত টানিয়ে টানিয়ে দেবো গাছটা কিন্তু তত বেশি ফুলে ফুলে ভরে উঠবে। এটা হচ্ছে মোটামুটি বোগেনভেলিয়ার আমরা ফার্স্ট ফ্ল্যাশের পর সেকেন্ড ফ্ল্যাশ বা দ্বিতীয়বার খুব ভরে ফুল নিতে গেলে যা যা কেয়ার করব সেই কেয়ারের মোটামুটি একটা ব্রিফ লিস্ট। তো এটাতে তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবার। নমস্কার।